আসসালামু আলাইকুম। সিদ্ধেশ্বরী কলেজের বাউবীর স্টাডি সেন্টার থেকে স্বাগত। আমি মোহাম্মদ মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে তোমাদেরকে আমি একটি অধ্যায় সমাধান করছিলাম। তোমরা একটা ক্লাস করেছিলে। ওই অধ্যায় থেকে আমি আজকে আরেকটা ক্লাস করব। ওই ক্লাসে আমি আলোচনা করেছিলাম অনুপাত বিশ্লেষণের চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন ও কার্যকরী মূলধন অনুপাত। আজকের অধ্যায় আমি আলোচনা করব পরবর্তী একটা অঙ্ক এবং সমাধান করব। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনা মহামারীতে সবাই বাসায় অবস্থান করছো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো, সবাই সুস্থ থাকে, সবাই ভালো থাকে, এই প্রত্যাশায় আমরা এখন অঙ্ক সমাধান করি। তোমরা সবাই খাতা কলম নাও এবং অঙ্কটা শুরু করি। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, ওপেন ইউনিভার্সিটির এই বইটা তোমরা সবাই হয়তো পেয়ে গেছো। যদি বই না পেয়ে থাকো, লকডাউন শেষে কলেজে এসে সবাই বইটি সংগ্রহ করে নেবে। তোমাদের বই এখন কলেজে এসে গেছে। কোড 2886 ওপেন ইউনিভার্সিটি এইচএসসি প্রোগ্রাম, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। এই অধ্যায় থেকে আমি সুন্দর একটা অঙ্ক এই মাত্র লিখে নিয়েছি। আমি সেই অঙ্কটাই সমাধান করার চেষ্টা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে অঙ্কটা দেখবে। তাহলে আমরা অঙ্কে যাব, অঙ্কটা পড়ব এবার। আশা করব অঙ্কটা তোমরা দেখতে পারতেছো। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, কোড 2886, অধ্যায় অনুপাত বিশ্লেষণ, ইউনিট 8.3 অর্থাৎ অষ্টম অধ্যায়ের 3 ইউনিট থেকে আমরা সমাধান করব। মিস্টার একজন ব্যক্তির নাম, এর ব্যবসায়ের তথ্যাবলী নিম্নে প্রদত্ত হলো। এর যে একটা ব্যবসা ছিল, সেই ব্যবসায়ের তথ্যগুলো নিম্নে দেয়া আছে। ধারে বিক্রয় 20 লক্ষ টাকা। উনি ধারে বিক্রয় করেছেন কয় লক্ষ টাকা? 20 লক্ষ টাকা। ধারে ক্রয় করেছে 5 লক্ষ টাকা। দ্রব্য কিনেছে 5 লক্ষ টাকা। মোট লাভ 8 লক্ষ টাকা। নিট লাভ 4 লক্ষ টাকা। এই টাকাগুলো হয়তো বাড়তে পারে, হয়তো কমতে পারে, কিন্তু নিয়মের কোনো পরিবর্তন হবে না। বিক্রিত পণ্যের ব্যয় 12 লক্ষ টাকা। এখানে কিছু সম্পদের দেয়া আছে প্রারম্ভিক ব্যালেন্স এবং সমাপনী ব্যালেন্স। প্রারম্ভিক মানে শুরুতে, সমাপনী অর্থাৎ শেষে। দেনাদার 1 লক্ষ টাকা, সমাপনী আছে 50,000 টাকা। পাওনাদার 80,000 টাকা প্রারম্ভিক,
সমাপনী আছে ৬০,০০০ টাকা। মজুদ পণ্য ১,২০,০০০ টাকা প্রারম্ভিক, ৮০,০০০ টাকা সমাপনী। এই তথ্যগুলো অঙ্কের মধ্যে দেয়া আছে। যদি দেয়া থাকে ভালো, আর যদি দেওয়া না থাকে তোমাকে বের করে নিতে হবে। এবার আমি চলে আসবো, আমাকে কি বের করতে বলেছে? করণীয়। করণীয় মানে তোমাকে করতে হবে মোট লাভ অনুপাত। তো মোট লাভ অনুপাত বের করতে বলেছে। খ নম্বর, নিট লাভ অনুপাত, দেনাদার আবর্তন অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত, মজুত আবর্তন অনুপাত। তাহলে এই অধ্যায় থেকে আমরা শিখতে পারবো মোট লাভ কত হতে পারে তোমার ব্যবসায় হতে, নিট লাভ ব্যবসা হতে কত হতে পারে অনুপাত, দেনাদার আবর্তন অনুপাত, দেনাদারের পরিমাণ কীরকম হতে পারে, কতবার, পাওনাদার কতবার, মজুদ আবর্তন অনুপাত কতবার হতে পারে। অর্থাৎ মোট লাভ অনুপাত বা নিট লাভ অনুপাত, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে পরীক্ষার খাতায় আমরা কিভাবে এই উত্তরগুলো লিখতে পারি সে বিষয় নিয়ে এখন একটু দেখি। তাহলে আমরা প্রথমে লিখব ২ নং প্রশ্নের উত্তর। গত দিনে আমরা যেভাবে ফলো করেছি আজকে একটু ভিন্ন মাত্রায় ফলো করব। অর্থাৎ ২ নং প্রশ্নের উত্তর আমি লিখে নেব। এর আগে লিখেছিলাম ১ নং প্রশ্নের উত্তর ক, তারপরে লিখেছিলাম ১ নং প্রশ্নের উত্তর খ, এভাবে। কিন্তু আজকে একটু আলাদা নিয়মে আমরা চলে যাই, আমাদের মনে হয় এটা ভালো লাগবে। একটু দেখি। তাহলে আমরা এখানে বলতে পারি যেহেতু ক নম্বর অ্যান্সারটা আমরা করব, তাহলে আমরা লিখেছি ২ নং প্রশ্নের উত্তর, এখানে ক লিখব। মোট লাভ অনুপাত, মোট লাভ অনুপাত। মোট লাভ অনুপাতের সূত্রটা আমাদের জানতে হবে। আমরা উপরে লিখব মোট লাভ, নিচে লিখব নিট বিক্রয় গুণন ১০০। তাহলে আমরা কি করলাম এখানে? মোট লাভ অনুপাতের সূত্র মোট লাভ ডিভাইডেড নিট বিক্রয় ইন্টু ১০০। এবার আমার এই টাকাগুলো দেখো উপরে লেখা আছে, মোট লাভ দিয়ে আছে ৮ লক্ষ টাকা, নিট লাভ এখানে দেওয়া আছে বিক্রয় দেওয়া আছে ২০ লক্ষ টাকা। এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকতে পারে যে আমার অঙ্কের মধ্যে লেখা আছে ধারে বিক্রয়, নগদ বিক্রয় নেই। যদি নগদ বিক্রয় থাকতো এবং ধারে বিক্রয় দুইটা থাকতো, আমি যোগ করে নিট বিক্রয় বের করতাম। যেহেতু একটা দেওয়া আছে এখানে আমি একটাই লিখব ইন্টু 100। এবার তোমরা যোগ বিয়োগ করে দেখো তো গুণ ভাগ দিয়ে কত আসে। ৮ লাখ গুণন ১০০ ডিভাইডেড ২০ লাখ। দেখো কয় পার্সেন্ট আসে। যদি আমি কাটাকাটি করি ২ শূন্য ২ শূন্য ১ ২ ৩ ৪, ৪ শূন্য ৪ শূন্য ২ দ্বারা ৮০ দিলে ৪০%। তাহলে মোট লাভ কত? ৪০%। এবার তোমাকে এখানে ভাবতে হবে যে উনি ২০ লক্ষ টাকা বিক্রি করে আয় করছে কয় লাখ টাকা? ২০ লক্ষ টাকা বিক্রি করে লাভ করছে কত? ৮ লাখ। তাহলে ৪০% তার মুনাফা এসেছে। এখন কোনো ব্যক্তি যদি ১,০০০ টাকা ইনভেস্ট করে ৪০০ টাকা মোট লাভ হয়, তার কয় পার্সেন্ট? ৪০%। আবার ১,০০০ টাকা ইনভেস্ট করে সে যদি ৫০০ টাকা মোট লাভ হয়, তার পার্সেন্টেজ কত? ৫০%। তাহলে আমরা তুলনা করতে পারি পার্সেন্টেজের উপর ভিত্তি করে যে কোন কোম্পানির মুনাফা কত পার্সেন্ট। আমরা মোট টাকার উপর ভিত্তি করে কখনোই সিদ্ধান্ত নিতে পারবো না, আমরা শুধুমাত্র এই পার্সেন্টেজের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারবো। এবার চলে আসবো আমরা খ নম্বর অ্যান্সারে। খতে ওরা কি বলেছে? নিট লাভ অনুপাত। নিট লাভ অনুপাত কত আসবে এখানে? নিট লাভ অনুপাত। সূত্রটা কি হবে? এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, মুখস্থ ছাড়া কখনোই হবে না।
অনেকেই বলে হিসাব বিজ্ঞানের সূত্র মুখস্থ করতে হয় না বা হিসাব বিজ্ঞানের আইটেম মুখস্থ করতে হয় না, কিন্তু এগুলো পড়তে পড়তে অবশ্যই মুখস্থ হয়ে যায় এবং মুখস্থ রাখতে হয়, তা নাহলে পরীক্ষার হলে গিয়ে তুমি পারবে না। এটা নিট লাভ ডিভাইডেড নিট বিক্রয় ইন্টু 100। এবার তুমি অঙ্কের মধ্যে তাকিয়ে দেখতে পারো, তোমার অঙ্কে উপরে ইনফরমেশন দেয়া আছে নিট লাভ 4 লক্ষ টাকা আর বিক্রি 20 লক্ষ টাকা। তাহলে তুমি এখানে মানটা বসিয়ে দাও, 4 লক্ষ টাকা নিট লাভ আর এখানে 20 লক্ষ টাকা নিট বিক্রয় ইন্টু 100। আমরা ধরে নিয়েছি যে ধারে বিক্রয় নিট বিক্রয় একই টাকা, কত পার্সেন্ট হবে? আগের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখো তো। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, 6টা শূন্য বাদ যাবে, তাহলে এখানে 40কে 2 দ্বারা ভাগ দিলে কত থাকবে? 20%। তাহলে আমার নিট লাভ কত পার্সেন্ট? 20%। তাহলে দেখা যাচ্ছে যে বছর শেষে আমার 20% মুনাফা এখানে থাকবে, এটা আমরা আশা করতে পারি। এখন আদর্শ মান কত? আদর্শ মানটা এটা নিয়ে তুলনামূলক বিশ্লেষণ করতে হবে। আমরা পরবর্তী দেনাদার আবর্তন অনুপাতে যেতে চাই। তোমরা সবাই খাতা কলম নাও, তোমরা লেখো। এবার আমি গ নম্বর রিকোয়ারমেন্টে যাব, দেনাদার আবর্তন অনুপাত। দেনাদার আবর্তন অনুপাত। দেনাদার আবর্তন অনুপাতের সূত্রটা আমাকে জানতে হবে। নিট ধারে বিক্রয় ডিভাইডেড গড় দেনাদার। তাহলে এখানে আমি মানটা বসিয়ে দিব। আমি নিচে নিট ধারে বিক্রয় অঙ্কের মধ্যে দেয়া আছে, তুমি দেখো নিট ধারে বিক্রয়টা আমার অঙ্কের মধ্যে এখানে দেওয়া আছে। নিট ধারে বিক্রয় 20 লক্ষ টাকা দেয়া আছে, কিন্তু গড় দেনাদার দেয়া নাই। তাহলে গড় দেনাদার আমাকে বের করতে হবে। আমরা এখানে লিখব গড় দেনাদার। গড় দেনাদারের সূত্রটা মাথায় রাখতে হবে। এটা আমরা লিখব প্রারম্ভিক দেনাদার প্লাস সমাপনী দেনাদার, প্রারম্ভিক দেনাদার প্লাস সমাপনী দেনাদার ভাগ 2। এখানে দুইটা সংখ্যা আছে দেখে 2 দ্বারা ভাগ। তাহলে প্রারম্ভিক দেনাদার কত ছিল? প্রারম্ভিক দেনাদার 1 লক্ষ, সমাপনী হচ্ছে 50। তাহলে উপরে আমি লিখব 1 লক্ষ টাকা প্লাস সমাপনী হচ্ছে 50,000 টাকা ডিভাইডেড 2। এই দুটো যোগ করলে হবে 1,50,000 ডিভাইডেড 2, ভাগ দিলে হবে 75,000। তাহলে গড় দেনাদার এখানে 75,000। এখন তুমি মানটা বসিয়ে দাও, অঙ্কের মধ্যে মানটা বসিয়ে দিলে নিট ধারে বিক্রয় ছিল 20 লক্ষ টাকা আর গড় দেনাদার 75,000 টাকা। এটা ভাগ দিয়ে দেখো তো কত আসে? 20 লক্ষ টাকা। সবাই ক্যালকুলেটর নাও। 20 লক্ষ টাকা ভাগ 75,000 টাকা, তাহলে ভাগ দিলে আসবে 26.67 বার। এটা বার লিখতে হবে, 26.67 বার। তাহলে আমরা এই অঙ্ক কিভাবে সমাধান করতে পারি আরেকবার ফলো করে দেখি।
আমরা প্রথমে সূত্রটা লিখব, তারপর আমি দুইটা লাইন লিখে রাখব জায়গাটা, যাতে মানটা বসাতে পারি। তার নিচে আমার যে রকম কার্য করার দরকার, যে ওয়ার্কিং করার দরকার, যে খসড়া করার দরকার, সেটা আমরা এখানে করে নেব। এরপরে রিকোয়ারমেন্ট ঘ নম্বর রিকোয়ারমেন্টে যদি আমরা আসি, ঘ নম্বর রিকোয়ারমেন্টে দেখা যাচ্ছে পাওনাদার আবর্তন অনুপাত। পাওনাদার কার সাথে জড়িত? ক্রয়ের সাথে জড়িত। পাওনাদার আবর্তন অনুপাত। তাহলে পাওনাদার আবর্তন অনুপাত সূত্রটা হবে নিট ধারে ক্রয় ডিভাইডেড বা ভাগ চিহ্ন গড় পাওনাদার। ঠিক আমি আগের মতোই এখানে একটু জায়গা করে নিব দুইটা লাইনের, তারপরে আমি এখানে বের করে নিব গড় পাওনাদার। সূত্রটা কিন্তু গড় দেনাদারের মতোই, আমরা এভাবে লিখতে পারি প্রারম্ভিক পাওনাদার প্লাস সমাপনী পাওনাদার ডিভাইডেড 2। তাহলে এখানে প্রারম্ভিক পাওনাদার এবং সমাপনী পাওনাদার কত ছিল সেটা আমাকে খুঁজে বের করতে হবে। পাওনাদার প্রারম্ভিক ছিল ৮০,০০০, সমাপনী হচ্ছে ৬০,০০০। তাহলে আমি লিখব ৮০,০০০ প্লাস ৬০,০০০ ডিভাইডেড 2। আমি যদি এটা একবারে যোগ বিয়োগ করি তাহলে আমি এখানে পেয়ে যেতে পারি ৮০ আর ৬০ কত হয় দেখো তো, ১,৪০,০০০। ২ দ্বারা ভাগ দিলে ৭০,০০০, 70,000। এই মানটা পেয়ে গেলাম। এবার ধারে বিক্রয়, আমার অঙ্কের মধ্যে ধারে ক্রয় ছিল ৫ লক্ষ টাকা। তাহলে আমি এখানে লিখব ৫ লক্ষ টাকা, সূত্রে মান বসিয়ে দিব। আর এখানে আমি গড় পাওনাদার পেয়েছি 70,000 টাকা। ভাগ দাও তো কত আসে, ভাগ দিলে ৫ লক্ষ টাকা ভাগ 70,000, 7.14, অর্থাৎ 7.14 এতবার। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম দুইটা অ্যান্সার। লাস্ট অ্যান্সার, শেষ অ্যান্সারটা আমি পেয়ে যাচ্ছি। শেষ রিকোয়ারমেন্টে এখানে আমাকে বলা আছে মজুত আবর্তন অনুপাত। তাহলে এখানে গ ঘ উম, আমি ছোট্ট করে লিখবো, একটা পেশা শেষ করতে চাই, যে মজুত আবর্তন অনুপাত। মজুত আবর্তন অনুপাতের সূত্রটা আমাকে জানতে হবে। মজুত আবর্তন অনুপাতের সূত্রটা হলো বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বা ভাগ গড় মজুত। এই গড় মজুত, গড় দেনাদার, গড় পাওনাদার একই সূত্র, প্রারম্ভিক যোগ সমাপনী, এভাবে ভাগ ২। তাহলে এখানে আমি দুইটা টাকা জায়গায় লিখে দিয়ে আমি নিচে বের করব গড় মজুত। তাহলে গড় মজুতের সূত্রটা কি আসতেছে, আমি এবার সংক্ষেপে লিখব প্রারম্ভিক মজুত যোগ সমাপনী মজুত ডিভাইডেড 2। তাহলে আমি এবার দেখব আমার প্রশ্নপত্রে গিয়ে দেখব যে আমার এখানে কি আছে।
পাউন্ড মজুদ পণ্য প্রারম্ভিক 1,20,000 সমাপনী কত 80,000। 1,20,000 হচ্ছে প্রারম্ভিক, সমাপনী হচ্ছে 80,000। তাহলে আমি লিখব 1,20,000 প্লাস 80,000 ডিভাইডেড 2। তাহলে এখানে 1,20,000 2 লাখ, তাহলে ভাগ দিলে 1 লক্ষ টাকা থাকবে। 1 লক্ষ। এবার মানটা বসিয়ে দাও। বিক্রিত পণ্যের ব্যয় কত আছে? আমি অঙ্কের মধ্যে পেয়েছিলাম বিক্রিত পণ্যের ব্যয় 12 লক্ষ টাকা। আমি এখানে লিখব 12 লক্ষ টাকা ডিভাইডেড 1 লক্ষ টাকা, ভাগ দিলে আমাকে 12 বার হবে এটা। তার মানে এই যে আমরা কয়টা রিকোয়ারমেন্ট করলাম, কয়টা সমাধান করলাম, দেনাদার আবর্তন অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত, মজুত আবর্তন অনুপাত, এই প্রত্যেকটাতেই তোমার অ্যান্সারের শেষে বার লিখতে হবে। তাহলে তোমরা এই অঙ্কগুলো, এই ভিডিওটি কয়েকবার ট্রাই করবা, কয়েকবার দেখবা। আমি আশা করি তোমাদের সমস্যা হবে না। যদি সমস্যা হয় আবার প্রথম থেকে দেখবে। প্রথম থেকেই ভিডিওটা আরেকবার টেনে দেখলে বা কয়েকবার রিপিটে দেখলে তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। তোমরা সবাই সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো। করোনা মহামারীতে তোমাদের সবাইকে সুস্থতা কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।